ওয়েলকাম। আজকে যে মেন যে ভিডিওটা আমি করছি আর কি, দেখো আজকে দিনটা হচ্ছে কিন্তু সংবিধান দিবস হিসেবে আমরা পালন করি 26শে নভেম্বর। তো আজকে খুব ছোট্ট করে এই দিনটা সম্বন্ধে একটু আলোচনা আমরা করব আজকে, যে কেন কি ব্যাপার। অনেকেই জানো, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করেই জানো যে আজকে দিনটা বিশেষত্ব কী এবং কিভাবে আমাদের সংবিধান রচনা হয়েছিল, সংবিধান রচনা হওয়ার আগে কি কি ঘটনা ঘটেছিল, এই ব্যাপারগুলোকে একটু আলোচনা করে নেওয়া। তো আমাদের এই যে সংবিধান দিবস যেটা আমাদের আছে, যেটা প্রতি বছর 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার স্মরণে পালন করা হয়। এই দিনটি মেনলি যারা সংবিধান রচনা করেছিলেন সেই সমস্ত প্রণেতাদেরকে প্রতি শ্রদ্ধা, এবং আমাদের যে প্রস্তাবনা, সংবিধানের যে প্রস্তাবনা, সেখানে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের মূল্যবোধ, এই যে ব্যাপারগুলো থাকে এগুলো একটা উদযাপন করা হয়। এবার এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে কেন সংবিধান দিবস পালন করা হয়। মেনলি 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সম্মানে সংবিধান দিবস পালিত হয়। এবার আমরা সবাই জানি যে 26শে নভেম্বর তো সংবিধান দিবসটা হচ্ছে গৃহীত হয়েছিল, এবং আমাদের দেশে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়েছিল, এবং এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। তো এই যে প্রজাতন্ত্র দিবস হিসাবে উপলক্ষে 26শে নভেম্বর তাৎপর্যপূর্ণ এই জন্যই যে যখন গণপরিষদ যে রচনা করা হয়েছিল আমাদের সংবিধান রচনা করবার জন্য, তো সেই গণপরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংবিধানের চূড়ান্ত খসড়া গৃহীত হয়েছিল বা করেছিলেন। এবার এই যে সংবিধান দিবস, এই সংবিধান দিবস হলো সেই মূল্যবোধ ও নীতি যেগুলো আলোচনা করা হয়েছিল, তার ভিত্তিতে যে আধুনিক ভারত আজ গড়ে উঠেছে। তো এখন হচ্ছে যেটা, যে এতে সংবিধানের গুরুত্বের উপর ভীষণ রকমভাবে একটা জোর দেওয়া হয়েছে, এবং কি কি যদি ধরে নেওয়া হয়, এক নম্বর ধরে বলা যেতে পারে যে অধিকার এবং স্বাধীনতা রক্ষা, সকল নাগরিকদের জন্য ন্যায় বিচার, সমতা, মর্যাদা, এই সমস্ত জিনিসগুলোকে নিশ্চিত করা। তার সাথে কি যোগ করতে হবে, যে আমাদের দেশে যে গণতন্ত্রটা আছে বা গণতন্ত্রটা চলছে, সেই গণতন্ত্রকে শক্তিশালী করা। এবার এই গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে কি করতে হবে, মেনলি যেটা করতে হবে সেটা হলো শাসন ব্যবস্থা এবং ক্ষমতা যেটা থাকে সেটাকে পৃথকীকরণের কাঠামো যেটা আছে সেটাকে সংজ্ঞায়িত করা। তার সাথে কি থাকতে হবে, ঐক্যের প্রচার। কারণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করা, এটা আমাদের সংবিধানের গণপরিষদের মূল উদ্দেশ্য কিন্তু এগুলো ছিল। তো এই যে আজকের দিনটা লক্ষ্য তাহলে কি হচ্ছে, লক্ষ্যটা একটাই, খুব ভেরি সিম্পল, লক্ষ্যটা একটাই। কি লক্ষ্য, যে সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, প্রতিটা মানুষের কাছে, প্রতিটা নাগরিকের কাছে এই সংবিধান সম্বন্ধে একটা সব সময় সচেতনতা বৃদ্ধি করে যেতে হবে। তার সঙ্গে নাগরিকদের যে সমস্ত মৌলিক দায়িত্ব পালনের কথা বলা হয়েছে সংবিধানের মধ্যে, সেগুলোকে পালন করবার জন্য উৎসাহিত করা। এবার তার কেন আজকের দিনটাকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করার জন্য কি কি ব্যাপারটা ছিল একটু আলোচনা করে নিই। যে ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 2015 সালে সংবিধান দিবস প্রথম পালিত হয়েছিল। ভারত সরকার সংবিধানের তাৎপর্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য 26শে নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। এবার এই যে সংবিধান, আমাদের সংবিধান আছে,
এখানে একটু ছোট্ট কিছু ইনপুট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা কি রকম? একটা যেটা যদি বলা যায় যে বিশ্বের যে ইতিহাস, সে বিশ্বের ইতিহাসে আমরা দেখেছি যে বিপ্লবের মাধ্যমেই পুরানো সমাজ ব্যবস্থা পাল্টে নতুন একটা সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের নজির অনেক আছে। এরকম কোথায় হয়েছিল আমরা দেখেছিলাম, এরকম হয়েছিল ফ্রান্সে। সেখানে 1800 শতকের শেষের দিকে, সালটা হচ্ছে 1789 সালে, পূর্বতন ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লব সাফল্য লাভ করলে একটি বুর্জোয়া গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে উঠেছিল। তো অন্যদিকে আবার এও দেখা গিয়েছিল যে বিদেশি শক্তির শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ফলে একটি পরাধীন দেশ স্বাধীন হয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। অফকোর্স ইংল্যান্ডের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে 1800 শতকের শেষার্ধে 1776 সালে আমেরিকার 13টি উপনিবেশ স্বাধীনতা লাভ করেছিল। ওই 13টি উপনিবেশ সংযুক্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নামে একটি নতুন রাষ্ট্র গঠন করে। তো এই দুই ধরনের ক্ষেত্রেই রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা জন্য নতুন সংবিধান রচনার প্রয়োজন হয়ে পড়েছিল। তো যে প্রতিনিধিত্বমূলক সংস্থা জনসাধারণের হয়ে সংবিধান রচনা করে তাকে কি বলা হবে? সংবিধান সভা বা গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই গণপরিষদ কথাটি প্রথম কোথায় ব্যবহৃত হয়? প্রথম ব্যবহার হয় ফ্রান্সে। ফরাসি জাতীয় সভা ফ্রান্সের সংবিধান রচনা করে। আমেরিকায় ফিলাডেলফিয়ার সাংবিধানিক সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা হয়েছিল। এই হচ্ছে একটা বিশ্ব ইতিহাস। এবার আমরা আসছি ভারতের গণপরিষদের ব্যাপারটা। সেটা কি হলো যে আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি যে যখন এই সার্বভৌম এবং প্রজাতন্ত্র হিসাবে যখন আমাদের দেশটাকে তৈরি করা হচ্ছে, তো সেখানে সংবিধানটা কি হলো? সংবিধানটা হলো আমাদের ভারতের একটি গণতান্ত্রিক ভিত্তির উদযাপন এবং জাতি গঠনকারী স্বপ্নদর্শীদের প্রতি একটা শ্রদ্ধা। এটি দেশের কি করছে? ঐক্য, বৈচিত্র্য এবং সবার জন্য ন্যায় বিচারের প্রতিশ্রুতি রক্ষায় সংবিধানের যে গুরুত্ব সেটাকে শক্তিশালী করছে। তো এখন যেটা আমাদের ভারতবর্ষের গণপরিষদটা তৈরি হয়েছিল, সেই গণপরিষদের নেতৃত্বে মেনলি আমরা দেখেছিলাম যে কিন্তু তার যে নেতৃত্বে যে অংশটা খুব ক্ষুদ্র একটা গোষ্ঠীর হাতে কিন্তু ছিল। তাদের মধ্যে অন্যতম কারা ছিলেন? ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তো এই চারটে স্তম্ভ বলতে পারা যায় প্রথম এটা শুরু করেছিলেন। পরবর্তীকালে আমরা আরও প্রচুর নাম পেয়েছি, যার মধ্যে আমরা খসড়া কমিটিকে আমরা ধরি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এবং সেই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো এবার এই যে গণপরিষদের যে ব্যাপারটা, আমাদের গণপরিষদে ভারতবর্ষে যখন শুরু হয়েছিল, তো এখানে অনেকগুলো কমিটি ছিল। এই কমিটিগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। কতগুলো কমিটি ছিল? টোটাল 8টি কমিটি ছিল। এগুলো কি কি ছিল? একটা হচ্ছে নিয়ম সংক্রান্ত কমিটি, যেটাকে বলা হতো রুলস কমিটি, পরিচালন কমিটি, স্টিয়ারিং কমিটি, পরামর্শদাতা কমিটি, অ্যাডভাইজারি কমিটি, খসড়া কমিটি, ড্রাফটিং কমিটি, কেন্দ্রীয় বিষয় কমিটি, ইউনিয়ন সাবজেক্টস কমিটি, কেন্দ্রীয় সংবিধান কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং প্রাদেশিক সংবিধান কমিটি, প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি এবং দেশীয় রাজ্য কমিটি, স্টেটস কমিটি। তো আগে যে চারজনের নাম আমরা বললাম, এর সঙ্গে আরও কিছু নাম এর সঙ্গে ছিল। টোটাল সদস্য সংখ্যা ছিল আমাদের 20 জন। তো পরবর্তীকালে কি বললাম আমি, যে 4 জন তো মেন ছিল, তার সঙ্গে আরও কিছু নাম আমরা পেয়েছি। সেগুলোর মধ্যে কি কি? একটা হচ্ছে জি.বি. পন্থ, পি. সীতারামাইয়া, এ.কে. আইয়ার, এম.জি. আয়েঙ্গার এবং বি.আর. আম্বেদকর এবং কে.এম. মুন্সি প্রমুখ। তো তাদের মধ্যে এই যে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি যেটা ছিল, এটা ছিল
আমাদের গণপরিষদের অন্যতম প্রধান কমিটি। এই খসড়া সংবিধান প্রণয়নের দায়িত্ব ছিল এই কমিটির হাতে। বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি। এই কমিটির অন্যান্য সদস্যরা কারা ছিলেন? এ.কে. নায়ার, এন.জি. আয়েঙ্গার, কে.এম. মুন্সি, এস.এম. সাদুল্লাহ, বি.এল. মিটার এবং ডি.পি. খৈতান। খসড়া কমিটির সদস্য না হয়েও ভারতের সংবিধান রচনায় আর যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, যাকে সাংবিধানিক পরামর্শদাতা বলা হয়, তিনি আর কেউ নন, বি.এন. রাও। ঠিক আছে? তো এই গণপরিষদের প্রথম অধিবেশনটা কোথায় বসেছিল? প্রথম অধিবেশনটা দিল্লির কনস্টিটিউশন হলে 1946 সালের 9 ডিসেম্বর বেলা 11টার সময় হয়েছিল। আমাদের সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন। বহু তর্ক বিতর্ক, অনেক কিছু ঘটনা ঘটেছিল এবং অবশেষে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ ভারতের নতুন সংবিধান গ্রহণ এবং বিধিবদ্ধ করে নিজেদের অর্পণ করে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই যে টোটাল প্রায় 3 বছরের যে কালকর্মটা ছিল, এখানে 11টি অধিবেশন, 165 দিন বলতে পারা যায়, এবং এর মধ্যে 6টি অধিবেশন ছিল সংবিধান রচনার প্রস্তুতি, আর বাকি 5টি অধিবেশন ছিল যেখানে খসড়া রচনা করা হয় এবং বিস্তারিত আলাপ আলোচনার পর সংবিধান গ্রহণ এবং বিধিবদ্ধ করা হয়। তাহলে মোটামুটি একটা ক্লিয়ার হলো, যেখান থেকে আমরা এই সংবিধান সম্বন্ধে ছোট্ট কিছু জেনে নিলাম আমরা, যেটা আমাদের পরবর্তীকালে অনেক সময় অনেকভাবে কাজে লাগে। ব্যাস, আজকে এইটুকুই। আবার দেখতে থাকো আমার এই চ্যানেল মাই ইংলিশ বুক এমইবি। যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, বেল নোটিফিকেশনটিকে ক্লিক করুন আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।